আজকে আমরা একটা দারুণ গল্পে ডুব দেব, একটা শৈল্পিক জাতির আত্মপরিচয়ের গল্প। মানে কিভাবে একটা দেশের আধুনিক শিল্পকলার জন্ম হলো, আর সময়ের সাথে সাথে সেটা কিভাবে আজকের এই পর্যায়ে এসে পৌঁছালো। চলুন সেই সাফারটা একসাথেই দেখি। বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো একটা অসাধারণ কথা বলেছিলেন। শিল্পের উদ্দেশ্য হল আমাদের আত্মা থেকে রোজকার জীবনের ধুলোবালি ধুয়ে ফেলা। কি গভীর, তাই না? শিল্পের এই যে একটা সার্বজনীন ক্ষমতা, ঠিক এই ভাবনাটা মাথায় রেখেই চলুন আমরা আমাদের দেশের শিল্পের জগতে প্রবেশ করি। আচ্ছা, তাহলে শিল্প বা আর্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো মানুষের কল্পনা আর সৃজনশীলতার একটা প্রকাশ। এর কিন্তু দুটো মূল উদ্দেশ্য আছে। একটা হলো আমাদের মনে সৌন্দর্যের অনুভূতি তৈরি করা, আবার আরেকটা দিকও আছে, সেটা হলো সমাজের আয়না হয়ে ওঠা, মানে সোশ্যাল কমেন্ট্রি হিসেবে কাজ করা। যেমন ধরুন, একটা ছবিতে যখন আমরা সাগরের বুকে সূর্যাস্ত দেখি, সেটা প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে। কিন্তু ঠিক তার উল্টোটা, একটা যুদ্ধবিধ্বস্ত শহরের ছবি কিন্তু আমাদের ভেতরে যন্ত্রণার এক গভীর অনুভূতি জাগিয়ে তোলে। তো আমাদের দেশের শিল্পের ইতিহাসটা যদি বুঝতে চাই, তাহলে আমাদের দুটো প্রধান ধারাকে আগে চিনতে হবে। একটা হলো লোকশিল্প বা ফোক আর্ট, আর অন্যটা হলো আধুনিক শিল্প বা মডার্ন আর্ট। আর এই দুটোর মধ্যে যে পার্থক্য আর যোগাযোগ, তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আধুনিক শিল্পের পুরো গল্পটা। আধুনিক শিল্প আসার অনেক আগে থেকেই কিন্তু আমাদের দেশে শিল্পের চর্চা ছিল, আর সেই শিল্পের শেকড়টা ছিল একেবারে ঘরে ঘরে আমাদের প্রতিদিনের জীবনে। যেমন ধরুন মাটির পাত্র, অপূর্ব সুন্দর নকশি কাঁথা, উঠোনে চালের গুঁড়ো দিয়া আঁকা আলপনা, কিংবা ওই যে শখের হাড়ি, এগুলোই ছিল আমাদের লোকশিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সংস্কৃতিকে এভাবেই বাঁচিয়ে রেখেছে এই শিল্পগুলো। এই দুটো ধারার মধ্যে তফাৎটা কিন্তু বেশ মজার। একদিকে লোকশিল্প, যা আমাদের হাজার বছরের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির একেবারে মূল থেকে উঠে আসা একটা জিনিস। আর অন্যদিকে আছে আধুনিক শিল্প। এর জন্ম কিন্তু আমাদের দেশে নয়, বরং ১৯ শতকের মাঝামাঝি সময়ে পশ্চিম ইউরোপের শিল্প বিপ্লবের ফলে। আর আধুনিক শিল্পের মূল দর্শনটাই ছিল অন্যরকম। এটা পুরনো প্রথাগত ফর্মগুলোকে ভেঙে চুরে ফেলে একদম নতুন কিছু তৈরি করতে চেয়েছিল, সময়ের সাথে তাল মিলিয়ে নতুন এক প্রকাশভঙ্গি। তো প্রশ্ন হলো, এই যে আধুনিক শিল্প, এটার আনুষ্ঠানিক যাত্রা আমাদের দেশে শুরু হলো কিভাবে? চলুন এবার সেই গল্পটাতেই ঢোকা যাক। এই টাইমলাইনটা দেখলে পুরো বিষয়টা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আধুনিক শিল্পের শুরুটা হয়েছিল ইউরোপে ১৯ শতকের মাঝামাঝি সময়ে। কিন্তু আমাদের দেশে এর সবচেয়ে বড় একটা ধাক্কা আসে ১৯৪৩ সালে, যখন জৈনুল আবেদিন তার সেই বিখ্যাত দুর্ভিক্ষের স্কেচগুলো আঁকেন। এরপর এলো ১৯৪৮ সাল, ঢাকায় দেশের প্রথম আর্ট ইনস্টিটিউট তৈরি হলো। এটা ছিল একটা বিরাট পদক্ষেপ। আর সবশেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যা আমাদের শিল্পকলায় একটা নতুন প্রাণের সঞ্চার করে, একটা নতুন যুগের সূচনা করে। তাহলে আমাদের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল কোনটা? হ্যাঁ, ঠিক ধরেছেন, ১৯৪৮ সাল। এই বছরটাকেই কিন্তু আমাদের দেশে আধুনিক শিল্পচর্চার আনুষ্ঠানিক শুরু হিসেবে ধরা হয়। কেন ১৯৪৮ সাল এত গুরুত্বপূর্ণ? কারণ ঠিক এই বছরেই শিল্পী জৈনুল আবেদিন আর তার কয়েকজন সহকর্মী মিলে ঢাকায় একটি আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। আর এটাই ছিল আধুনিক শিল্প শিক্ষা আর চর্চার প্রথম প্রাতিষ্ঠানিক হাব বা কেন্দ্র। হ্যাঁ, আমরা এখন যেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হিসেবে চিনি, এটাই তার গোড়াপত্তন। আর এর প্রভাবটা কিন্তু পড়তে খুব বেশি সময় লাগেনি। অবিশ্বাস্যভাবে মাত্র এক দশকের মধ্যেই আমাদের শিল্পীরা এক্সপ্রেশনিজমের মতো আধুনিক পশ্চিমা শৈলীর সাথে আমাদের নিজেদের লোকশিল্পের ঐতিহ্যকে মেলাতে শুরু করেন। এই যে এক্সপ্রেশনিজম, এটার মূল কথা হল শিল্পীর ভেতরের অনুভূতিকে রং আর ফর্মের মাধ্যমে খুব জোরালোভাবে প্রকাশ করা। মজার ব্যাপার হলো, এই নতুন ধারাটা কিন্তু আমাদের পুরনো ঐতিহ্যকে মুছে দেয়নি, বরং আমাদের শেকড়ের সাথে আধুনিকতার একটা দারুণ মেলবন্ধন তৈরি করেছিল। তো কারা ছিলেন এই পরিবর্তনের পেছনের কারিগর? চলুন এবার সেই পথিকৃৎ শিল্পীদের কথা শোনা যাক। এই পথিকৃতদের মধ্যে যার নাম সবার আগে আসে, তিনি হলেন জয়নুল আবেদিন। তিনি কিন্তু সারা ভারতে পরিচিতি পেয়েছিলেন তার সেই বিখ্যাত দুর্ভিক্ষের স্কেচ সিরিজের জন্য। ভাবুন একবার, ১৯৪৩ সালের সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষের ছবি। তার আঁকা ওই মর্মস্পর্শী স্কেচগুলো লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর এক জীবন্ত দলিল হয়ে উঠেছিল। আর এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে শিল্প শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা কতটা শক্তিশালী একটা সামাজিক প্রতিবাদের ভাষাও হতে পারে। কিন্তু জয়নুল আবেদিন একা ছিলেন না, তার সাথে ছিলেন আরও এক ঝাঁক কিংবদন্তি শিল্পী, যেমন কামরুল হাসান, এস এম সুলতান, শফিউদ্দিন আহমেদ, আরও কত নাম।
তারা সবাই মিলে আমাদের দেশের সমসাময়িক শিল্পের ভিতটা তৈরি করে দিয়ে গেছেন। এরপর এলো ইতিহাসের এক সন্ধিক্ষণ, যা আমাদের শিল্পকলাকে এক নতুন দিকে ঠেলে দিল। সেটা হলো একটি নতুন জাতির জন্ম। চলুন দেখি স্বাধীনতা আমাদের শিল্পীদের কিভাবে অনুপ্রাণিত করেছিল। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ আর আমাদের স্বাধীনতা, এটা শিল্পীদের জন্য শুধু অনুপ্রেরণা ছিল না, ছিল এক বিশাল আবেগের বিস্ফোরণ। এই ঐতিহাসিক ঘটনাটা শিল্পীদের বাধ্য করেছিল শিল্পের সীমানা ছাড়িয়ে যেতে, প্রকাশের নতুন নতুন পথ খুঁজতে। বলা যায় এটা ছিল সৃজনশীলতার এক নতুন জোয়ার। স্বাধীনতার পরের প্রায় ৪ দশক ধরে আমাদের শিল্পজগতে চলল ব্যাপক পরীক্ষা নিরীক্ষা। শিল্পীরা ইনস্টলেশন আর্ট, গ্রাফিক আর্টের মতো সব নতুন মাধ্যম নিয়ে কাজ শুরু করলেন। শুধু তাই নয়, আমাদের যে পুরনো ঐতিহ্যবাহী শিল্পরীতিগুলো ছিল, সেগুলোকে তারা সমসাময়িক একটা কাঙ্গিক দিলেন, নতুন করে সাজিয়ে তুললেন। আর এর ফল আমরা আজও দেখতে পাই। আজ যদি আমরা কোনো আর্ট গ্যালারি বা প্রদর্শনীতে যাই, খুব স্পষ্টভাবে দেখতে পাব যে আমাদের শিল্পীরা কিভাবে দেশের এই বদলে যাওয়া বাস্তবতাকে তাদের কাজে তুলে ধরছেন। এটা সত্যি অসাধারণ এবং খুব অন্তর্দৃষ্টিপূর্ণ একটা ব্যাপার। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, আমাদের চারপাশে আমরা যে শিল্পকর্মগুলো দেখি, সেগুলো আমাদের নিজেদের এই বদলে যাওয়ার সময় আর বাস্তবতাকে কিভাবে তুলে ধরে? আর একদম শুরুতে বলা পিকাসোর সেই কথাটার মতো, এই শিল্পকর্মগুলো কি আসলেই আমাদের আত্মার ধুলোবালি পরিষ্কার করতে পারে?